মধ্যপ্রাচ্যে শেষ 20 বছরে যা করেনি, এবার বিপদে পড়ে ডোনাল্ড ট্রাম্প ঠিক সেই জিনিসটি করে বসলেন। অর্থাৎ বিশ্বযুদ্ধের মুখে গোটা পৃথিবীকে একটু একটু করে ঠেলে দিতে শুরু করেছে আমেরিকা। এবং আমেরিকার শেষ দুদিনে কিছু পদক্ষেপ নিঃসন্দেহে গোটা বিশ্বের নজরে কিন্তু এসছে। কি করেছে আমি নিঃসন্দেহে এই ভিডিওতে আলোচনা করব, কিন্তু তার আগে আরো একটা ইন্টারেস্টিং কথা আপনাদের জানিয়ে দিই। আজকে পাকিস্তান মিডিয়েটার হয়ে একটি পিস টক অর্গানাইজ করার চেষ্টা করেছে, এবং উল্লেখযোগ্যভাবে সেই পিস টকে যে দুটো রাষ্ট্র নিজেদের মধ্যে যুদ্ধ করছে, অর্থাৎ আমেরিকা ও ইরান, তারা নিজেরাই অংশগ্রহণ করবে না। এবং ইসলামাবাদে যে পিস টক অনুষ্ঠিত হচ্ছে সেখানে অংশগ্রহণ করবে ইজিপ্ট, সৌদি আরব এবং তুরস্ক। যে দুটো রাষ্ট্র পিস টকে অংশগ্রহণ করছে না, তারাই যুদ্ধ নিজেদের মধ্যে করছে, অথচ বাকিরা নিজেদের মধ্যে পিস টকে বসছে এবং তারা যে সিদ্ধান্ত নেবে তা কিভাবে এই যুদ্ধকে থামাতে পারে, সেটাই এই মুহূর্তে বড় প্রশ্ন। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসাবে গুরুত্বই দিতে নারাজ ইরান, এবং ইসরায়েল তো অবশ্যই এই পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের মধ্যস্থতাকারী সংক্রান্ত আলোচনা করবে না, তা আগেই জানিয়ে দিয়েছে। পাশাপাশি পাকিস্তান এক্ষেত্রে সৌদির সঙ্গে যে ডিফেন্স প্যাক্ট করেছিল, সেই ডিফেন্স প্যাকই আসলে পাকিস্তানকে বর্তমানে সব থেকে বড় বিপদে ফেলেছে, তা আসিম মুনিরের ঘনিষ্ঠ লোকজনরাই বলেছে। তা একাধিক প্রতিবেদন কালকে পাকিস্তানের পক্ষ থেকে উঠে এসেছে। আমি সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব সহজ সরল ভাষায়। প্রথমত, কালকে মিডল ইস্টে আমেরিকা 20 বছরের সব থেকে বড় ট্রুপ ডিপ্লয়মেন্ট করে ফেলেছে। অর্থাৎ তারা ইরানকে স্থল অভিযানে দখল করার দিকে একটু একটু করে যেতে শুরু করবে, এরকমই মত অভিজ্ঞদের। যে তথ্য উঠে এসছে সেখানে বলা হচ্ছে আমেরিকা মিডল ইস্টে শেষ 20 বছরের লার্জেস্ট বিল্ড আপ কিন্তু তৈরি করে ফেলেছে, এবং এক্ষেত্রে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এক্ষেত্রে তারা স্থল অভিযান অর্থাৎ গ্রাউন্ড অপারেশনের জন্য তৈরি। কালকে আমেরিকা কি করেছে? কালকে আমেরিকা 3,500 মেরিন অ্যান্ড সেলার্সকে ইউএসএস ট্রিপোলি করে ইরানের অভিমুখে পাঠিয়ে দিয়েছে। এই ইউএসএস ট্রিপোলি কিন্তু আমেরিকা সর্বক্ষেত্রে ব্যবহার করে না। এই প্রথমবারের জন্য এই যুদ্ধে তারা ইউএসএস ট্রিপোলিকে কিন্তু বাইরে নিয়ে এলো, এবং এটি কিন্তু একটি চলতা ফিরতা যুদ্ধ জাহাজ। ফলে এই ট্রিপোলি থেকে অপারেট আমেরিকানরা করতে পারে, এবং যুদ্ধ করার জন্য কোনো ল্যান্ডেরই প্রয়োজন হয় না যদি এই ইউএসএস ট্রিপোলি নামক ক্যারিয়ার থাকে। এই ইউএসএস ট্রিপোলিকে নিয়ে কেন আলোচনা করছে সকলে, সেটা একটু আপনাদের সহজে বলে দিই। প্রথমত, আপনারা ছবিটাই দেখতে পাচ্ছেন যে এটি জল যে বিভাগ আছে সেখানে অপারেট করে। এটি ফ্লোটিং অ্যাসাল্ট ওয়ারশিপ, অর্থাৎ এটি শুধুমাত্র জাহাজ নয়। এই ট্রিপোলিতে এমন কিছু অস্ত্র এবং ফাইটার জেট আমেরিকা মজুত করতে পারে যে যে কোনো মুহূর্তে যে কোনো অপারেশন তারা তৈরি বা শুরু করতে পারে। এখানে F-35B ফাইটার জেট ডিপ্লয় করা আছে, অ্যাটাক হেলিকপ্টার এই ট্রিপলি ক্যারি করছে। একাধিক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হলো মেরিন এক্সপেন্ডাসারি ইউনিট এখানে আছে। এমনকি এখানে এমন কিছু রেডার এবং ড্রোন তারা ক্যারি করছে ইরানের অভিমুখে, যে একটা জিনিস পরিষ্কার যে সমস্ত ধরনের আধুনিক অস্ত্র তারা ইউএসএস ট্রিপলি করে পাঠিয়ে দিয়েছে ইরানের অভিমুখে, যা শেষ 20 বছরে তারা কিন্তু করেনি। ইতিমধ্যে মিডল ইস্টে 50,000 সৈন্য আমেরিকা মজুত করেছে, এবং স্পেশালি কুয়েত, বাহারিন এবং ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটসে তারা কিন্তু সৈন্যবাহিনী বাড়িয়ে দিয়েছে। ফলে মিডল ইস্টের চারিদিকে যে মার্কিন সেনাঘাঁটিগুলো আছে সেগুলোকে রিভাইভ করে ইরান অভিমুখে কোনো একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে করা হচ্ছে, যা প্রমাণ করে দিচ্ছে যে আজকে যুদ্ধের 28তম দিনে এসে তারা কার্যত হিমশিম খাচ্ছে বলেই ড্রাস্টিক একটা মুভমেন্ট করার জন্য তৈরি হচ্ছে, এবং এটাই হয়তো এই যুদ্ধের ফাইনাল ফেজ। এই পার্টিকুলার ট্রিপলি দিয়ে তারা কি কি করতে পারে দেখুন। এখান থেকে তারা খুব সহজে এয়ার স্ট্রাইককে লঞ্চ করতে পারে, গ্রাউন্ড ট্রুপকে ডিপ্লয় করতে পারে, এবং ইন্ডিপেন্ডেন্টলি যুদ্ধ শুরু করতে পারে কোনো ল্যান্ড বেস ছাড়াই। অর্থাৎ যুদ্ধ শুরু করার জন্য কোনো স্থল বা কোনো নির্দিষ্ট জায়গার আর প্রয়োজন নেই, কারণ ইউএসএস ট্রিপলি এই কাজটাই কিন্তু করে, এবং আমেরিকা প্রয়োজন অনুসারে সেটা ব্যবহার করে। 20 বছর পর ইউএসএস ট্রিপলিকে তারা ইরানের অভিমুখে পাঠিয়েছে, এবং লার্জেস্ট বিল্ড আপ কিন্তু অলরেডি তারা করে ফেলেছে ইরানের বিভিন্ন দিকে। যে তথ্য উঠে আসছে সেখানে বলা হচ্ছে এই পুরো পদক্ষেপটিকে বলা হচ্ছে বুটস অন দ্য গ্রাউন্ডস, অর্থাৎ ডিপ্লয়মেন্ট অফ ইউএস সোলজার ইনসাইড
আমেরিকার ফাইনাল স্ট্র্যাটেজি, যে ইরানের ভিতরে তুমি ফাইনাল ইউএস সোলজারকে মজুত করো, এবং আর্লি ফেজে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে এয়ার স্ট্রাইক, ড্রোন স্ট্রাইক, কিন্তু এবার আমরা সরাসরি দেখছি গ্রাউন্ড অপারেশন ইনসাইড ইরান। ফলে দ্যাট ইজ দ্য ফাইনাল স্টেজ, এবং সেটা যদি হয় মারাত্মক কিছু একটা জিনিস হতে চলেছে মধ্যপ্রাচ্যে, তা কিন্তু আপনারা সহজেই বুঝতে পারছেন। কারণ টিভিতে যেমন দেখতেন সামনাসামনি গোলাগুলি ছোড়া হচ্ছে, আধুনিক সময় দাঁড়িয়ে এই ধরনের পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্প নিতে চলেছেন, যা কিন্তু গোটা বিশ্বকে বিপদে ফেলতে পারে। এবং এই যুদ্ধ শুধুমাত্র আমেরিকা ও ইরানের মধ্যে কিন্তু আর সীমাবদ্ধ থাকবে না, কারণ ইরানের পিছনে কিন্তু রাশিয়া আছে, যারা ক্রমাগত ইরানকে সাপোর্ট করেছে বলে আজকে ইরান এই জায়গায় এসে দাঁড়িয়েছে এবং কাউন্টার স্ট্রাইকটি করতে পেরেছে। চীন ক্রমাগত অস্ত্র সাপ্লাই করে যাচ্ছে ইরানকে। অর্থাৎ এই যুদ্ধ পরিষ্কারভাবে গোটা পৃথিবীর একটা যুদ্ধেতে পরিণত হতে পারে যদি আমেরিকা এই ধরনের ভয়ঙ্কর কোনো পদক্ষেপ নেয়। ইরানের জিওগ্রাফিটা যদি আপনারা দেখেন, ম্যাপটা যদি আপনারা দেখেন, তাহলে নিজেরাও বুঝবেন যে এটা আমেরিকার জন্য কঠিন একটি কাজ। কিন্তু ইউএসএস ট্রিপলিকে এই অঞ্চলে ডিপ্লয় করা মানে আমেরিকা এই কঠিন কাজটাই করতে চাইছে, কারণ সহজ সমস্ত রাস্তা তাদের জন্য বন্ধ। আমেরিকা কার্যত নাকানি চোবানি খেয়ে গেছে শেষ 28 দিনে। তাদের অহংকার আভিজাত্য বজায় রাখতে গেলে এমন কিছু করতে হবে যেন গোটা বিশ্ব চমকে যায়, শিহরিত হতে হয় গোটা বিশ্বকে। এবার এই মুহূর্তে স্থল অভিযানের প্রয়োজনটা হলো কেন? দেখুন, আমেরিকার একমাত্র টার্গেট নিউক্লিয়ার ফ্যাসিলিটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া, তা অন্তত প্রাথমিকভাবে মনে পড়ছে বা মনে হচ্ছে। ইরান মাটির তলায় এমন বাংকার সিস্টেম করে রেখেছে যা এয়ার স্ট্রাইক করে তারা ধ্বংস করতে পারেনি। ফলে তাদের প্রথম কাজই হলো এই মিলিটারি ডিপ্লয় করে যা তারা এয়ার স্ট্রাইকে করতে পারেনি, ঠিক সেইভাবে নিউক্লিয়ার ফ্যাসিলিটিকে মাটির তলায় যেটা আছে সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া, আন্ডারগ্রাউন্ড সমস্ত ব্যাংকারকে বা বাংকার্সকে শেষ করে দেওয়া, মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া ইরানের। এমনকি তারা কিন্তু নেক্সট টার্গেট স্ট্রেট অফ হরমুজকে খোলা, যা গোটা বিশ্বের অয়েল সাপ্লাই চেনকে বন্ধ করে রেখেছে। এবং পাশাপাশি আমেরিকাকে ভরসা করেছিল তাদের বন্ধু মধ্যপ্রাচ্যের একাধিক রাষ্ট্র, যেমন সৌদি আরব কান্ট্রিগুলো, দুবাই, কাতার, সবাই বিশ্বাস করেছিল আমেরিকাকে যে আমেরিকা প্রোটেকশন দিতে পারবে। কিন্তু তাদের বিশ্বাসটাকে ফিরিয়ে আনতে পারে আমেরিকা যদি তারা ইরানকে কোনোভাবে শেষ করতে পারে, যদিও সেই সম্ভাবনা কিন্তু কম। ইরানও কিন্তু পাল্টা কিছু না কিছু করবে। অলরেডি 50,000 ট্রুপ তারা মধ্যপ্রাচ্যে ডিপ্লয় করেছে আমেরিকা, এবং স্পেশালি কাতার, ইউএই, বাহারিনে ম্যাক্সিমাম ডিপ্লয়মেন্ট তাদের এখানে আছে। এবং ইরানও কিন্তু পাল্টা সোয়াইম ড্রোন অ্যাটাক করতে পারে এদের উপর, বিভিন্ন ক্ষেত্রে নাভাল অ্যাটাক করতে পারে এবং ব্যালিস্টিক মিসাইল স্ট্রাইক করতে পারে। মনে রাখবেন, কালকে আমেরিকার সংবাদপত্রই প্রকাশ করেছে যে ইরান তাদের ক্ষমতার 1/3 মোটে ব্যবহার করেছে, বাকি 2/3 এখনো কিন্তু তাদের অস্ত্রাগারে মজুত আছে। ফলে এই যে প্রবণতা ডোনাল্ড ট্রাম্প তৈরি করলেন, এটা কিন্তু গোটা বিশ্বকে কোনো না কোনো বিপদের মুখে ফেলবে ফেলবে ফেলবে, তা 100% আপনারা নিশ্চিত থাকুন। পাশাপাশি পাকিস্তান এই পুরো বিষয়টা কিভাবে ফেসে গেছে। প্রথমত, মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তান পৃথিবীর এমন একটি রাষ্ট্র যারা বিশ্বের যে দুটো দেশ যুদ্ধ করছে, বলা ভালো 3টে দেশ যুদ্ধ করছে, সেই 3টে দেশকে একত্রিতই করতে পারলো না। ইসলামাবাদে এই মধ্যস্থতাকারী বৈঠকটি হচ্ছে, যেখানে তুরস্ক, যেখানে সৌদি আরব এবং ইজিপ্ট নিজেদের মধ্যে আলোচনা করে কিভাবে যুদ্ধ নয় শান্তি চাই ফেরানো যায় সেই চেষ্টা করছে। মনে করা হচ্ছিল আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অনলাইনে প্রেজেন্ট থাকবেন, কারণ জেডি ভ্যান্স যদি পাকিস্তানে আসে তাহলে ইরান তাদেরকে শেষ করে দিতে পারে, এই একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং পাকিস্তানের ডিফেন্স সিস্টেমকে পাকিস্তানিরাই ভরসা করে না, আমেরিকা তো দূরের কথা। অপারেশন সিন্দুরে আপনারা দেখেছেন কিভাবে পাকিস্তানের ডিফেন্স সিস্টেম HQ-9 তাসের ঘরের মতো ভেঙে দিয়েছে ভারত। ফলে ইসরায়েল এই পিসটকে নেই, ইরান কোনো প্রতিনিধি এই পিসটকে পাঠাচ্ছে না। তাহলে কিসের জন্য পিসটক আমি জানি না। ফলে সব মিলিয়ে পাকিস্তান অলরেডি সৌদির সঙ্গে ডিফেন্স প্যাক্ট করে ফেসে গেছে, এখন মধ্যস্থতাকারী হিসাবে আরো বড় বিপদে পড়তে চলেছে। কারণ ইসরায়েল ইতিমধ্যেই হুমকি দিয়ে দিয়েছে পাকিস্তানকে যে তারা পাকিস্তানের সঙ্গে কোনো ব্যবসা করে না, কোনো টাইস করে না। ফলে আলটিমেটলি পাকিস্তানের কথা কোনো গুরুত্ব নেই। এমনকি অপারেশন সিন্দুর আগের ফেজে এই পাকিস্তানে হামাসের বড় বড় নেতারা এসে বৈঠক করেছেন, যা ইসরায়েল এখনো মেনে নিতে পারেনি। আর ইরান তো এই পাকিস্তানকে গুরুত্বই দিচ্ছে না, কারণ এই পাকিস্তান হলো বেসিক্যালি আমেরিকার দালাল। আমেরিকা যা বলবে এই পাকিস্তান চলবে, পাকিস্তান অ্যাজ এ মেসেঞ্জার কাজ করছে এই পুরো বিষয়টায়। আর সৌদি প্যাক্ট যা মুখ থুবড়ে পড়েছে, যেখানে সৌদিকে প্রোটেকশন দেওয়ার কথা ছিল পাকিস্তানের, কারণ এই প্যাক্ট অনুযায়ী যদি সৌদির উপরে কেউ আক্রমণ করে তাহলে পাকিস্তান ভাববে তার উপরে আক্রমণ হয়েছে। কিন্তু পাকিস্তান আলটিমেটলি সৌদিকে কোনো অবস্থাতেই রক্ষা করতে পারেনি।
এমনকি ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভালো ছিল, দুই ইসলাম রাষ্ট্র বলে। আজকে সৌদিকে সাপোর্ট করে এবং আমেরিকা দালালি করে ইরানের সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ মাটিতে মিশে গেছে পাকিস্তানের। অর্থাৎ পাকিস্তান না চাইতেই এই যুদ্ধে জড়িয়ে পড়তে চেয়েছে এবং আজকে দেখুন তারা সব থেকে বড় বিপদে পড়েছে, কারণ দুই মধ্যস্থতাকারী রাষ্ট্রই এই পাকিস্তানকে গুরুত্ব দিচ্ছে না। তাই কিসের পিস্টক, যেখানে আমেরিকা ইরানের প্রান্তে 50,000 সেনাবাহিনী ডিপ্লয় করেছে, ইউএস ট্রিপলি অলরেডি পাঠিয়ে দিয়েছে, গ্রাউন্ড ইনভেনশন বা অপারেশনের চেষ্টা করছে, যেখানে ইরান পাল্টা সোয়াইম ড্রোন অ্যাটাকের প্রস্তুতি নিয়েছে, সেখানে পাকিস্তান নিজের নাকটা নিজে গলিয়ে যাত্রা ভঙ্গ করেছে নিজের। এবং আজকে পাকিস্তান মহা বিপদে পড়ে গেছে, কারণ গোটা বিশ্বের কাছে পাকিস্তান জোকারে পরিণত হলো এই পিস্টকের পর। কারণ যাদের যুদ্ধ থামানোর জন্য এই বৈঠক, তারাই এই পিস্টকে অংশগ্রহণ করলো না পাকিস্তানের ডাকে। এখানেই ভারতের সাকসেস, ডক্টর জয়শঙ্করের সাকসেস, যিনি বলেছেন ভারত কোনো দালাল নয়, ভারত ইন্ডিপেন্ডেন্ট নেগোসিয়েটর, ভারত কেন অন্যের মেসেঞ্জার হয়ে কাজ করবে। আজকে দেখুন পাকিস্তান অন্যের মেসেঞ্জার হয়ে কাজ করতে গিয়ে কোন জায়গায় গিয়ে দাঁড়ালো। যাই হোক, কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। অনেক আপডেট আসবে, আপডেটেড ভিডিও আমি নিয়ে আসবো দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে। ধন্যবাদ, ভালো থাকবেন।